তোমরা যারা বর্তমানে ক্লাস 10 এ পড়ছো এবং ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের ২য় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। এই প্রশ্নটা সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দেব জলের মতন। তার সাথে এর ফ্রি পিডিএফ, এই নোটসের ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই প্রশ্নটা তোমাদের ২য় সামেটিভ পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ, অর্থাৎ ২য় ইউনিট টেস্ট পরীক্ষা যেটা তোমাদের সামনেই হতে চলেছে যখন আমি ক্লাসটা দিচ্ছি। এবং তার সাথে, সাথে তোমাদের যে পরবর্তীতে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে এবং ফাইনাল পরীক্ষা হবে মাধ্যমিক ২০২৬ এর সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা সম্পূর্ণ তোমাদের আজকে আমি বুঝিয়ে দেব। তার সাথে এর ফ্রি পিডিএফ অর্থাৎ এই নোটসের ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কি করে ফ্রিতে পাবে তার জন্য কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো। তো আজকের এই ক্লাসে তোমাদের এই যে প্রশ্নটা বললাম বায়ুমণ্ডলের স্তরবিন্যাস উষ্ণতা তারতম্য অনুসারে, এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলে কিন্তু এই প্রশ্নটা সম্পূর্ণ বুঝে যাবে জলের মতন। আর এই যে প্রশ্নটা এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের মধ্যে থেকে কিন্তু অনেক, অনেক ছোট প্রশ্নও হয়। বড় প্রশ্ন তো দেওয়া হয়, বড় প্রশ্ন তো গুরুত্বপূর্ণই ৫ মার্কের ক্ষেত্রে। তাছাড়া কিন্তু এখান থেকে কিন্তু অনেক ছোট প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয় এমসিকিউ, এসিকিউ প্রশ্নের মধ্যে। সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু তোমাদের বোঝাটা এবং তোমরা যদি প্রশ্নটা মুখস্থ করো তাহলে কিন্তু মুখস্থ করতে তোমাদের অনেকটা সমস্যা হবে। তোমরা যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ করতে আমার একটা অসুবিধা হবে না। এটা কিন্তু সোজাই আমি তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে এবং এর ফ্রি পিডিএফ এর নোটসের জন্য সম্পূর্ণ কিন্তু ক্লাসটা করতে হবে। আর এভাবেই কিন্তু তোমাদের আমি ২য় সামেটিভ পরীক্ষার সাজেশন আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। তাছাড়া তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসও এই চ্যানেলে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু মূল আলোচনাতে এগিয়ে যাচ্ছি। তো তোমরা চাইলে খাতা পেন কিন্তু নিয়ে বসতে পারো। আমি জাস্ট এখানে বুঝিয়ে দেবো এবং নোটসটা তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। তো শুরু করছি দেখো। বায়ুমণ্ডলকে উষ্ণতা তারতম্য অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? বায়ুমণ্ডলকে উষ্ণতার তারতম্য অনুসারে ৬ ভাগে ভাগ করা যায়। প্রথমে ছবিটা দেখো, এখানে হচ্ছে নিচে দেখো ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের উপরে যে আমাদের অ্যাটমসফিয়ার অর্থাৎ যে বায়ুমণ্ডলটা থাকে তার কিন্তু বিভিন্ন স্তর আছে, বিভিন্ন উচ্চতায় বিভিন্ন স্তর আছে এবং বিভিন্ন স্তরের কিন্তু বিভিন্ন রকম উষ্ণতা আছে। সেক্ষেত্রে এই যে উষ্ণতা তারতম্য অনুসারে কিন্তু তাদের ভাগ করা হয়। এখানে দেখতে পাচ্ছ আমি বললাম ৬টা ভাগে ভাগ করা হয়। কি, কি? ট্রোপোস্ফিয়ার, ছবিতে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, একটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার যেটা এখানে নেই। তো এর উপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো একে, একে এদের সম্বন্ধে জেনে নিই এবং এদের কি বৈশিষ্ট্যগুলো আছে এবং বিস্তার কতটা সম্পূর্ণটা কিন্তু একে, একে জেনে নিই। তো দেখো, প্রথমে চলে আসে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের বিস্তার কতটা? ট্রোপোস্ফিয়ারের বিস্তার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ১৮ কিলোমিটার এবং মেরু অঞ্চলে ৮ কিলোমিটার। এই ট্রোপোস্ফিয়ারের কিন্তু মানে যে উচ্চতা আছে মানে বিস্তার আছে সেটা কিন্তু সব জায়গায় সমান নয়। এটা পরীক্ষায় কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবেও দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতে হবে যে নিরক্ষীয় অঞ্চলে ১৮ কিলোমিটার এবং মেরু অঞ্চলে ৮ কিলোমিটার এবং এমনও দিতে পারে যে এর গড় উচ্চতা কত? ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা, গড় মানে এভারেজ তোমরা সকলেই বার করতে পারো। ৮ + ১৮ কত হয়? ৮ + ১৮ ২৬ ভাগ ২, যেহেতু দুটো সংখ্যা আছে ২, সেক্ষেত্রে কত হবে? ১৩ কিলোমিটার। যদি বলে গড় উচ্চতা কত তাহলে ১৩ কিলোমিটার। নরমাল কিন্তু নিরক্ষীয় অঞ্চলে ১৮ কিলোমিটার এবং মেরু অঞ্চলে ৮ কিলোমিটার। পরিষ্কার বিস্তার ছবি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ট্রোপোস্ফিয়ার। এর বৈশিষ্ট্যগুলো কি, কি আছে? বৈশিষ্ট্য কি? উচ্চতা বৃদ্ধির সাথে, সাথে কিন্তু উষ্ণতা হ্রাস পায়। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে যত বেশি উচ্চতায় যাবো তত কিন্তু উষ্ণতা হ্রাস পাবে। এই উষ্ণতা হ্রাসের হার কত? ১ কিলোমিটার উপরে গেলে কিন্তু ৬.৪ ডিগ্রি উষ্ণতা হ্রাস পায় ট্রোপোস্ফিয়ারে। সমস্ত আবয়িক ঘটনা স্তরে ঘটে। অর্থাৎ আবয়িক ঘটনা বলতে যে বৃষ্টিপাত আমরা দেখি, বৃষ্টিপাত, আকাশে বৃষ্টিপাত, মেঘ, ঝড়, তুষারপাত যাই দেখি না কেন, সেই সমস্ত কিন্তু যে ট্রোপোস্ফিয়ারের যেই স্তরটা আছে বায়ুমণ্ডলের, এই স্তরে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে। বৃষ্টিপাত, মেঘ, ঝড়, তুষারপাত। তাই কিন্তু এই যে স্তর এটাকে কিন্তু বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। তাই এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে এই যে ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল। কেন বলা হয়? এই যে স্তরের মধ্যে কিন্তু সমস্ত রকমের যে আবহিক ঘটনা অর্থাৎ বৃষ্টিপাত দেখি আমরা, যে মেঘ, ঝড়-ঝঞ্ঝা সমস্ত কিন্তু এখানে হয়। তাই একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। পরিষ্কার? তো এর বিস্তারটা কি দেখলাম? নিরক্ষীয় অঞ্চলে ১৮ কিলোমিটার এবং মেরু অঞ্চলে ৮ কিলোমিটার এবং আ ব গড় উচ্চতা হচ্ছে ১৩ কিলোমিটার এবং এইটা মনে রাখতে হবে ১ কিলোমিটার উপরে গেলে কিন্তু ৬.৪ ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়। এবার একটা জিনিস দেখতে হবে যে কি? এই যে ট্রোপোপজ। ট্রোপোজটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়। ট্রোপোজটা কি? ট্রোপোজটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং যে ট্রোপোস্ফিয়ার এই দুটোর মাঝখানে যে লাইনটা, সীমানাটা যে আছে, সেই সীমানার নামটা কিন্তু ট্রোপোপজ। আর এখানে কিন্তু উষ্ণতা বাড়ে না, কমেও না। এই যে ট্রোপোপজের যে একটা এরিয়া আছে ৩ কিলোমিটার, যদি বলে ট্রোপোপজের যে বিস্তার কতটা, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার থেকে ৩ কিলোমিটার পর্যন্ত, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে।
এবং এখানে কিন্তু কোনো রকমের যে উষ্ণতা মানে স্থির থাকে এখানে বলতে হবে। তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এর বিস্তার কতটা? এর বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠ সেখান থেকে 50। তবে ট্রপোপজ যেটা আছে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মাঝখানে যে সীমানা তার থেকে 35 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার, ট্রপোপজ থেকে 35 কিলোমিটার। এর বৈশিষ্ট্যগুলো কি আছে? বৈশিষ্ট্যগুলো আছে এর উচ্চতা বৃদ্ধির সাথে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখলাম যে উচ্চতা বৃদ্ধির সাথে কিন্তু উষ্ণতা হ্রাস পায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে কিন্তু উষ্ণতাও বৃদ্ধি পায়। এখানে কিন্তু একে শান্তমণ্ডল বলা হয়। কেন? এই যে এখানে কোনো আবহিক ঘটনা ঘটে না, অর্থাৎ ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা সমস্ত কিছু ট্রপোস্ফিয়ারে ঘটে। এখানে কিন্তু তেমন কিছু ঘটে না। সেক্ষেত্রে এটা কিন্তু শান্ত থাকে এই স্তরটা। তাই এক্ষেত্রে এটাকে বলা হয় শান্তমণ্ডল। এবং এর উপরে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের স্তর আছে। ঠিক আছে? যেবারে ওজোন গ্যাসের স্তর কোথায় আছে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এখানেই কিন্তু জেট প্লেন চলাচল করে। এখানে আ এটার পয়েন্টটা লেখা হয়নি। এটা কিন্তু নোটসে তোমরা যে নোটসটা দেবো পিডিএফ এ সেখানে কিন্তু পয়েন্টগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু জেট প্লেন এই স্তর দিয়েই চলাচল করে। এই কিন্তু শর্ট কোয়েশ্চেন আকারে দেওয়া হয়। এর উপরে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় কি আছে? ওজোন গ্যাসের স্তর আছে। তো এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার হচ্ছে বিস্তার কতটা? বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার এবং স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ কোনটা? স্ট্র্যাটোপজ হচ্ছে মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে সীমানাটা সেই সীমানাটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ থেকে 30 কিলোমিটার এবং ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার। এবং এই উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়। এটা কিন্তু আবার হ্রাস পায় উল্কাপিণ্ড, অর্থাৎ যে উল্কাপিণ্ড থাকে সেগুলো কিন্তু এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। আর এই স্তরে কিন্তু বায়ুচাপ কমে যায়, অর্থাৎ বায়ুচাপ কিন্তু কম থাকে। ঠিক আছে? এখানে কিন্তু বায়ু অতটা থাকে না। সেক্ষেত্রে কিন্তু এখানে বায়ুচাপ অনেকটা কম থাকে। আর এই স্তরে কিন্তু উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ উল্কাপিণ্ডগুলো যখন আসে মহাকাশ থেকে তখন কিন্তু এই স্তরে যখন ঢোকে এটা কিন্তু উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। আর এর বিস্তার কতটা? ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার এবং স্ট্র্যাটোপজ থেকে 30 কিলোমিটার। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের বিস্তার কতটা? ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার এবং মেসোপজ কি? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানের সীমানা। এটা হচ্ছে মেসোপজ থেকে 420 কিলোমিটার। এর বৈশিষ্ট্য কি আছে? এর বৈশিষ্ট্য আছে উষ্ণতা বৃদ্ধি, এখানে উষ্ণতা হবে না, কিন্তু উচ্চতা হবে। তোমার নোটে কিন্তু পয়েন্টগুলো আরো ভালোভাবে সাজিয়ে এবং কিন্তু অন্যভাবে পাবে। এখানে জাস্ট আমি বোঝানোর জন্য এভাবে শর্টে লিখেছি, বুঝিয়ে দেবো। আর নোটসটা কিন্তু সম্পূর্ণ এরকম নোটস পাবে না, সম্পূর্ণ আলাদা। এবং মানে এই পয়েন্টগুলোই পাবে, কিন্তু বিস্তারিতভাবে লেখা যাতে তোমরা 5 মার্ক পেতে পারো সেইভাবে কিন্তু নোটসটা দেওয়া রয়েছে। সে কিন্তু নোটসটা তোমরা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখো। উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এখানে। তো একটা আমি ট্রপোস্ফিয়ার থেকে শুরু করছি। দেখো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে হ্রাস পায়। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। তারপরের স্তরে আবার হ্রাস পায়। আবার এটাতে আবার বৃদ্ধি পায়, মানে হ্রাস বৃদ্ধি ভাবে কিন্তু হচ্ছে। তোমরা এটা মনে রাখতে পারবে। তারপরে এখানে কিন্তু বায়ুর ঘনত্ব অনেকটাই কম থাকে এবং একে আয়নোস্ফিয়ারও বলা হয়। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। অর্থাৎ বেতার যে রেডিও অ্যাক্টিভিটি, যেই রেডিও তরঙ্গগুলো আছে, বেতার তরঙ্গ, সেগুলো কিন্তু এই স্তরে এসে প্রতিফলিত হয়। তো এগুলো কিন্তু ছোট প্রশ্ন আকারে অনেক সময় দেওয়া হয়। তারপরে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে ভূপৃষ্ঠ থেকে 720 কিলোমিটার এবং থার্মোস্ফিয়ার থেকে 250 কিলোমিটার। এর উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এটা কিন্তু দুটোই বৃদ্ধি পায়। এটাতেও বৃদ্ধি পায়, তারপরের স্তরেও বৃদ্ধি পায়। এবং এখানে কিন্তু হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। মানে এই স্তর কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এখানে এইগুলোই মনে রাখতে হবে, বেশি কিছু মনে রাখতে হবে না এক্সোস্ফিয়ারের জন্য। তারপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে বিস্তার কি আছে? এক্সোস্ফিয়ার থেকে 10,000 কিলোমিটার বায়ুমণ্ডলের শেষ সীমাটা। এই ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের শেষ সীমা, এরপরে কোনো স্তর নেই। বিভিন্ন গ্যাসের ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র, এই জন্য একে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। ভ্যান এলেন বিকিরণ কিন্তু বলা হয় একে। ঠিক আছে? তো এই ছিল বায়ুমণ্ডলের তারতম্য অনুসারে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের সম্পূর্ণ স্তরবিন্যাস। আশা করছি কিন্তু বুঝে গেছো। বেশি কিন্তু কঠিন নয় এটা, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আর ছবিটা দেখে কিন্তু পড়লে বেশি ভালো মনে রাখতে পারবে। আর এই নোটসের জন্য আমি বলবো আমাদের টেলিগ্রামটা জয়েন করো, বা নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু মেসেজ করো। আর এই নোটসটা কিন্তু আজকে হয়তো পাবে না, যখন ক্লাসটা আপলোড করছি, কিছুদিন পর কিন্তু নোটসটা তৈরি হলে পেয়ে যাবে। আর অন্যান্য কিন্তু তোমাদের যে ভূগোলের বায়ুমণ্ডল থেকে বা দ্বিতীয় সামেটিক বা তোমাদের যে বাকি অধ্যায়গুলো আছে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এভাবে কিন্তু আমি আপলোড করে তোমাদের বুঝিয়ে দেবো। আর অন্যান্য বাংলা বা ইতিহাস, এগুলো কিন্তু আমি বাংলা থেকে গল্প, কবিতা বুঝিয়ে দেবো ভালো করে। আর ইতিহাসেও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আসবে। আর বায়ুমণ্ডল থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনের ক্লাস খুবই তাড়াতাড়ি করিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো।
তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।